আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সন্ধ্যার সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছে আমি হাবিবা আফরোজ এবং আমি ফারিয়া শারমিন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করল নির্বাচন কমিশন। তফসিল ঘোষণা ডিসেম্বরের প্রথম সপ্তাহে, ২৬ সালের ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে ভোট। আগারগাঁও ইসি ভবনে কমিশন সচিব আক্তার আহমেদ ২৪ ধাপের কর্মপরিকল্পনা ঘোষণা করেন। রাজনৈতিক দল নিবন্ধন চূড়ান্ত ৩০ সেপ্টেম্বর এবং রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ। এবার নির্বাচনী দায়িত্ব পালনকারী ও প্রবাসীদের ভোট নেওয়া হবে পোস্টাল ব্যালটে। বিস্তারিত আতিক রহমানের রিপোর্টে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা ঘোষণা করল নির্বাচন কমিশন। কমিশন সচিব আক্তার আহমেদ জানান, ২৬ সালের ফেব্রুয়ারিতে রমজানের আগেই সংসদ নির্বাচন হবে। ভোট গ্রহণের তারিখের ৬০ দিন আগে আমরা তফসিল ঘোষণা করব। প্রধান উপদেষ্টার দপ্তর থেকে বলা হয়েছে যে আগামী রমজানের আগে ভোটের ব্যবস্থা করতে। তাহলে ১৭ বা ১৮ ফেব্রুয়ারি বা ১৯ তারিখে এরকম দিকে হবে। আবার রমজানের সাথে তো চাঁদ দেখার ব্যাপার আছে, কাজে এই মুহূর্তে তো কত তারিখে চাঁদ দেখবে এটা তো বলতে পারছি না। নতুন রাজনৈতিক দলের নিবন্ধন চূড়ান্ত ৩০ সেপ্টেম্বর, ভোট কেন্দ্রের তালিকা প্রকাশ ৫ অক্টোবর, সংসদীয় আসনের সীমানা গেজেট ১৫ সেপ্টেম্বর, দেশীয় পর্যবেক্ষকদের নিবন্ধন ১৫ নভেম্বর এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ৩০ নভেম্বর। রাজনৈতিক দলের প্রতিনিধি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, নারী সমাজের প্রতিনিধি, ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার ব্যক্তিত্ব যারা আছেন ইত্যাদি যারা আছেন তাদেরকে সবাইয়ের সাথে আমরা এই সংলাপ গ্রহণ করব। এটা আমরা সেপ্টেম্বরের শেষে থেকে শুরু করে নভেম্বরের ১ থেকে ১.৫ মাসের মধ্যে আমরা কমপ্লিট করব। ৩টা ভোটার তালিকা এবার প্রকাশিত হবে, কমপ্লিট করব বাই দ্য এন্ড অফ নভেম্বর। সচিব বলেন, খোলা মাঠে তলোয়ার চালাবে না ইসি। আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ যখন যে চ্যালেঞ্জ আসবে সেভাবেই মোকাবেলা করা হবে। না জেনে বাতাসের সাথে তলোয়ার চালানো যায় না। পরিস্থিতি আসবে, পরিস্থিতি মোকাবেলা করতে হবে, ওটাই চ্যালেঞ্জ। এবং ওইটার জন্য মানসিকভাবে যে দৃঢ়তা থাকা দরকার, আল্লাহর মেহেরবানিতে আমাদের সবারই সেই দৃঢ়তা আছে, আপনাদেরও আছে, আমাদেরও আছে। প্রবাসী ভোটার তালিকা চূড়ান্ত, পোস্টাল ব্যালট, এআই প্রযুক্তি, সিসি ক্যামেরা স্থাপন, গণমাধ্যম নীতিমালা চূড়ান্ত সহ নির্বাচনী আইনবিধি সংক্রান্ত বেশ কিছু সিদ্ধান্ত আগামী মাসে চূড়ান্ত করবে কমিশন। আতিকা রহমান, আরটিভি, ঢাকা। আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির মাধ্যমে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ সৃষ্টির প্রক্রিয়ায় যুক্ত আছে বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক AKM শহীদুর রহমান। বিকেলে রাজধানী কারওয়ান বাজারে বাহিনীর মিডিয়া সেন্টারে ৩ জনকে গ্রেপ্তারের বিষয়ে সংবাদ সম্মেলনে তিনি এই কথা জানান। নির্বাচন ঘিরে প্রস্তুতি জানতে চাইলে তিনি জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও নির্বাচন কমিশনের দেয়া দায়িত্ব পালনে প্রস্তুত রয়েছেন তারা। আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন মাধ্যমে নির্বাচনের একটা পরিবেশ তৈরি করার পর্যায়ে আছি। এরপরে যখন দিন ঘনিয়ে আসবে তখন আমরা আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, নির্বাচন কমিশন, তাদের সাথে আমাদেরকে সভা হবে, সবার মাধ্যমে কার কি দায়িত্ব পালনের আমরা নির্দেশনা পাবো এবং সেই নির্দেশনার আলোকে আমরা সেই দায়িত্বগুলি আমরা পালন করব। পাশাপাশি আমাদের যারা লোকজন আছেন তাদেরকেও নির্বাচনে আইন কানুন বিষয়ে কিছুটি প্রশিক্ষণ, ইনহাউস প্রশিক্ষণ দেওয়ার আমরা ব্যবস্থা করে যাচ্ছি। জন আকাঙ্ক্ষা বুঝতে না পারা দলগুলোর রাজনীতিতে কোনো ভবিষ্যৎ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এদিকে স্থায়ী কমিটির আরেক সদস্য হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, ৭১-এর পরাজিত শক্তি নির্বাচন বিলম্বিত করার অপচেষ্টা করছে। বৃহস্পতিবার আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। রুদ্র রফিকের রিপোর্ট। আমাদের সুবিধা হচ্ছে বাংলাদেশ। গুলশানে একটি হোটেলে এক সেমিনারে যোগ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, কয়েকজন মানুষের হাতে দেশের রাজনীতি, অর্থনীতি জিম্মি থাকতে পারে না। ফ্যাসিস্ট ডিক্টেটর পালিয়ে যাওয়ার পরে সকলের মনোজগতে একটা বড় পরিবর্তন হয়েছে না? বিশাল পরিবর্তন হয়েছে। যে সমস্ত রাজনীতিবিদ, যে সমস্ত রাজনৈতিক দল এই মনোজগতের পরিবর্তন বুঝতে পারবে না, এই প্রত্যাশা আকাঙ্ক্ষা বুঝতে পারবে না, তাদের কোনো ভবিষ্যৎ নাই। ক্ষমতায় গেলে প্রত্যন্ত অঞ্চলের শিল্প সংস্কৃতিকে অর্থনীতির মূলধারায় নিয়ে আসার পরিকল্পনার কথা জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। আমরা যেখানে আছি বাংলাদেশে, সেখান থেকে যাতে বাংলাদেশের রাজনীতি, অর্থনীতিতে অংশগ্রহণ করতে পারি, সকলের জন্য একটা লেভেল প্লেইং ফিল্ড ক্রিয়েট করতে হবে আমাদের। এদিকে জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের এক আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ৭২-এর সংবিধান মুক্তিযুদ্ধের দলিল। নির্বাচিত সংসদ ছাড়া সংবিধান সংশোধনের কোনো সুযোগ নেই। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে বিরোধিতা করছে তাই নয়, 1947 সালে পাকিস্তান প্রতিষ্ঠারও বিরোধিতা করেছে। তারা
লোক ইতিমধ্যেই উপলব্ধি করেছে যে নির্বাচনে তাদের কোনো সুযোগ নাই, জনগণ তাদেরকে ভোট দিবে না। তাদের এখন একমাত্র চেষ্টা হলো বিএনপি ঠেকাও, বিএনপি যেন রাষ্ট্র ক্ষমতায় না আসতে পারে। সুতরাং নির্বাচনী আর দরকার নেই, নির্বাচনকে বিলম্বিত করার জন্য তারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। বিএনপির জনপ্রিয়তা দেখে একটি গোষ্ঠী অপপ্রচারে লিপ্ত বলেও অভিযোগ তার। তাদের কেন এই ক্ষোভ আমাদের প্রতি? ক্ষোভ হলো কেন জনগণ বিএনপিকে সমর্থন করে। রুদ্র রফিক, RTV, ঢাকা। ডাকসু নির্বাচন ঘিরে বইছে নির্বাচনী হাওয়া। নির্বাচনী আমেজে ভোটার ও প্রার্থীরা। আবাসন, শিক্ষার মান, নানাবিধ সমস্যা সমাধানে ছাত্রদলের 10 দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হয়। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি বলে অভিযোগ করেন প্রায় সব প্রার্থীরা। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে প্রয়োজন হলে সেনাবাহিনীর সহায়তা চাওয়া হতে পারে বলে জানান রিটার্নিং কর্মকর্তা। বিস্তারিত থাকছে রাকিব হাসানের রিপোর্টে। বৃষ্টি আর রোদ্দুরের খেলার মাঝেও থেমে নেই তৃতীয় দিনের মতো প্রার্থীদের নির্বাচনী প্রচার, আর ভোটাররাও সাদরে গ্রহণ করছে প্রার্থীদের। র্যাঙ্কিংয়ে আমাদের খুব পিছিয়ে আছি আমরা। হল ক্যান্টিনের খাবারের সমস্যা যখন সমাধান হবে তখন মূলত হচ্ছে শিক্ষার্থীরা পড়াশোনার প্রতি আরেকটু বেশি ফোকাস থাকতে পারবে। দলীয় ইশতেহারের কোনো দরকার নেই, আমার দরকার বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উন্নয়নের জন্য যে কথা বলবে এমন কাউকে। স্বতন্ত্র প্রার্থীদের দাবি, তারা নির্বাচিত হলে সাধারণ শিক্ষার্থীদের সমস্যা সমাধানে তারা কারো দ্বারা বাধাগ্রস্ত হবে না। ধোঁয়া দেখলে গরু ভয় পায়, কারণ ওই ঘরটা একবার ওই পুড়ে গেছিল। এখনো শিক্ষার্থীরা দলীয় রাজনীতিকে ভয় পাচ্ছে। হল সংসদের কাজ হচ্ছে শিক্ষার্থীদের নিয়ে, কিন্তু এই জায়গায় যদি দলীয় রাজনীতি ঢুকে যায় তখন হচ্ছে শিক্ষার্থীর স্বার্থে একটা ক্লাশ তৈরি হয়। তো এই একটা চিন্তা ভাবনা থেকে আমরা হচ্ছে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা হচ্ছে কোনো দলীয় রাজনীতিতে যুক্ত হব না। নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন সহ লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি বলে অভিযোগ অনেক প্রার্থীর। যে একটা বড় ছাত্র সংগঠন বাধ্য হতে হয় তাদের কাছে মাথা নত করতে হয়, তাহলে একটা কাজ করলেই হয়, বলে দিতে পারে যে অমুক দল যেহেতু সবচেয়ে বড়, তাদের প্রভাব বেশি, তারা ভিপি, তারপরে যে আছে সে জিএস, তারপরে এজিএস, এরকম করে কিন্তু ঘোষণা দিলেই হয়ে যায়। আমরা তো পাতানো খেলা খেলতে আসি নাই। দুপুরে 12:30টায় কলাভবনের সামনে ঐতিহাসিক বটতলায় শিক্ষার্থী বান্ধব 10 দফা ইশতেহার ঘোষণা করে ছাত্রদল। সংস্কৃতি, জোরপূর্বক রাজনৈতিক কর্মসূচি, উদ্যমন, নিপীড়নের মতো ঘৃণিত চর্চা বন্ধ করে ক্যাম্পাসকে সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারিত্ব থেকে চিরকালের জন্য মুক্ত করো। ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলার জন্য প্রয়োজনীয় উদ্যোগের অংশ হিসেবে নতুন হল নির্মাণের দ্রুত ব্যবস্থা গ্রহণ, যেন ভর্তির দিন থেকে প্রতিটি শিক্ষার্থীর জন্য একটি সিট ও একটি পড়ার টেবিল নিশ্চিত করা সম্ভব হয়। ডাকসু নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষার্থে নির্বাচন কমিশনের সংখ্যা থাকলে তারা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে জানাবে। প্রশাসন সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করবে বলে জানান নির্বাচন কর্মকর্তা। ডাকসু নির্বাচন কমিশনের চাহিদার প্রেক্ষিতে প্রয়োজন হলে বিশ্ববিদ্যালয় প্রশাসন রাষ্ট্রীয় যে কোনো বাহিনী বা প্রতিষ্ঠানের সাথে আনুষ্ঠানিক যোগাযোগ করে সহযোগিতা নিশ্চিত করার পদক্ষেপ গ্রহণ করতে পারে। রাকিব হাসান, RTV, ঢাকা। দীর্ঘ 36 বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। বিকেলে নির্বাচন কমিশনের প্রধান ডক্টর মনির উদ্দিন তফসিল ঘোষণা করেন। আগামী 12 অক্টোবর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাকসু ও হল সংসদ নির্বাচনের চূড়ান্ত প্রার্থীর তালিকা কাল প্রকাশ করা হবে। দুপুরের সংবাদ সম্মেলনে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেন ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আবু আহসান মোহাম্মদ ইয়াহিয়া। এতে সহ সভাপতি ভিপি পদে মোহাম্মদ শেখ সাদি হাসান ও জিএস পদে তানজিলা হুসাইন বৈশাখী সহ 25 সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে ছাত্রদল। এছাড়াও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসু নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট শুরু হয়েছে, যা চলবে 1 সেপ্টেম্বর পর্যন্ত। 12 তারিখ 9টা থেকে 4টা পর্যন্ত ভোট গ্রহণ হবে। কথা আছে, আমাদের বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। ভিপি পদে মোহাম্মদ শেখ সাদি হাসান, জিএস পদে তানজিলা হুসাইন বৈশাখী। জাতীয়তাবাদী ছাত্রদল অতীতেও ছাত্রদের সাথে ছিল, সাধারণ ছাত্রদের নিয়ে কাজ করতে, ভবিষ্যতেও সাধারণ ছাত্রছাত্রীদের নিয়ে কাজ করবে। জাকসুর মূল কাজ হচ্ছে কেবল এবং কেবলমাত্র শিক্ষার্থীদের সাথে থাকা। বেঁচে থাকতে ছেলের হত্যাকারীদের বিচার দেখে যাওয়ার আকুতি জানিয়েছেন আবু সাইদের বাবা মকবুল হোসেন। দুপুরে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য দেওয়ার সময় আদালতে এই দাবি জানান তিনি। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ 3 বিচারকের প্যানেলে এই সাক্ষ্য গ্রহণ হয়। বিস্তারিত আলওয়ান খানের রিপোর্টে।
গুলি খাইছে একটা। জুলাই গণ অভ্যুত্থানে প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলায় প্রথম দিনের সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে বিচারিক কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ আবু সাইদের বাবা মুকবুল হোসেন সন্তানের পক্ষে সাক্ষ্য দেন। জবানবন্দি প্রদানকালে উনি বারবার আবেগ আপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েছেন ডকে। সাক্ষ্য দিতে এসে জানান স্বপ্ন ছিল জীবদ্দশায় দেখে যাবেন সন্তান পড়ালেখা শেষে চাকরি পেয়েছে, কিন্তু সেই স্বপ্ন পূরণ হলো না। এখন স্বপ্ন একটাই, মৃত্যুর আগে দেখে যেতে চান সন্তান হত্যার বিচার। যখন উনি শুনেছেন যে তার সন্তানকে গুলি করে প্রকাশ্য দিবালোকে হত্যা করা হয়েছে, তখন ওনার মাথায় আকাশ ভেঙে পড়েছে। সেজন্যই উনি চেয়েছেন যে আমার ছেলে বড় হবে, এই স্বপ্ন তো আমি পূরণ হয়েছে দেখে যেতে পারলাম না, আমার একটি স্বপ্ন, সেটা হলো আমার জীবদ্দশায় আমার সন্তানের হত্যাকারীদের বিচার আমি দেখে যেতে চাই। এদিন গুমের মামলায় সাবেক র্যাব কর্মকর্তা আলেপ উদ্দিন ও মহিউদ্দিন ফারুকের বিরুদ্ধে 30 নভেম্বর তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন ট্রাইব্যুনাল 2। ইনভেস্টিগেশন এজেন্সির আবেদনের প্রেক্ষিতে প্রসিকিউশন 3 মাসের সময় আবেদন করেছিলেন। আগামী 30 নভেম্বর 2025 তারিখে এই দুটি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ট্রাইব্যুনাল দিন ধার্য করেছে। এদিকে 4 আগস্ট ফার্মগেটে নাফিস হত্যা মামলায় এডিসি সচিন মৌলিককে কারাগারে পাঠানোর আদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। আলোয়ান খান, RTV, ঢাকা। শেখ হাসিনা, শেখ রেহানা ও টিউলিপ সিদ্দিকী সহ অন্য আসামিদের বিরুদ্ধে রাজধানীর উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে 3 মামলার দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ হয়েছে। সকালে ঢাকার 4র্থ বিশেষ জজ আদালতে সাক্ষ্য দেয় রাজুকের 3 কর্মকর্তা। ঢাকার 4 নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ রবিউল আলমের আদালতে এই সাক্ষ্য নেওয়া হয়। রেহানার পক্ষ থেকে তৎকালীন প্রধানমন্ত্রীকে প্লট বরাদ্দের আবেদনের চিঠি, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নিয়ম বহির্ভূতভাবে প্লট বরাদ্দের নির্দেশের চিঠি এবং আসামিদের মিথ্যা হলফনামা সহ জব্দ তালিকার 44টি নথির বিষয়ে সাক্ষ্য দেন সাক্ষীরা। পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পে 10 কাঠার একটি প্লট বরাদ্দের জন্য একটা দরখাস্ত করেছিলেন। ওই পত্রের প্রাপ্তির পর গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় রাজুক বরাবর একটা পত্র প্রদান করেন তাদের নামে প্লট বরাদ্দের জন্য। মঞ্চ 71 নামে মুক্তিযোদ্ধাদের একটি নতুন প্ল্যাটফর্ম আয়োজিত অনুষ্ঠান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী সহ আওয়ামী লীগের কয়েকজন নেতাকে আটক করেছে পুলিশ। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে থেকে তাদের আটক করা হয়। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মঞ্চ 71-এর মুক্তিযুদ্ধ বিষয়ক গোল টেবিল বৈঠকে প্রধান অতিথি থাকার কথা ছিল গণফোরামের সাবেক সভাপতি ডক্টর কামাল হোসেনের। খবর পেয়ে জুলাই যোদ্ধা পরিচয়ে কয়েকজন অনুষ্ঠান স্থল ঘেরাও করেন। পরে তারা লতিফ সিদ্দিকী ও আওয়ামী লীগ নেতা কর্মীদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয়। এ সময় দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে পুলিশ এসে লতিফ সিদ্দিকী ও আওয়ামী লীগ নেতা কর্মীদের আটক করে নিয়ে গেলে পরিস্থিতি শান্ত হয়। 3 দফা দাবিতে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছে বুয়েট সহ দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকাল থেকে বন্ধ থাকে সব ক্লাস ও পরীক্ষা। এদিকে বিএসসি ও ডিপ্লোমা ডিগ্রিধারী প্রকৌশলদের সমস্যাগুলো চিহ্নিত করতে গণপূর্ত সচিবকে প্রধান করে 14 সদস্যের একটি ওয়ার্কিং গ্রুপ গঠন করা হয়েছে। তারা শিক্ষার্থীদের কথা শুনে সমাধানের জন্য সরকারকে সুপারিশ করবেন। নাজমুল হুদা রিপোর্ট। বিএসসি ডিগ্রিধারী ও ডিপ্লোমা প্রকৌশলীদের পাল্টাপাল্টি দাবির প্রেক্ষিতে টানা আন্দোলন করছে শিক্ষার্থীরা। 3 দফা দাবিতে শিক্ষার্থীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণার পর বুয়েটের সব পরীক্ষা আগামী 18 সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিকেলে সচিবালয়ে জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খানের সভাপতিত্বে দুই পক্ষের দাবিগুলোর যৌক্তিকতা পরীক্ষা নিরীক্ষা করে সুপারিশ দিতে সরকারের গঠিত কমিটির প্রথম সভা হয়। সভা শেষে নিরপেক্ষতার সঙ্গে সমস্যা সমাধানের আশ্বাস দেন উপদেষ্টা। একটা দাবি গ্রহণ করলে একদল খুশি হবে, আরেকটা দাবি গ্রহণ করলে আরেক দল খুশি হবে। তো আমাদের তো একটা বিবেচনা আনতে হবে তো যে কিভাবে এই জিনিসটাকে আমরা তো সেতু করতে হবে, একটা ব্রিজ করতে হবে। এখানে তো ডিফারেন্স অফ ওপিনিয়ন আছে, একদিকে 3 দফা আছে, একদিকে 7 দফা আছে। তো আমাদের কাজ হচ্ছে একটা সেতু নির্মাণ করা,
যাতে দুই পক্ষ এক জায়গায় আসতে পারে। সরকার বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে জানিয়ে কমিটির সদস্য ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান শিক্ষার্থীদের আন্দোলন করে জনদুর্ভোগ না সৃষ্টি করার আহ্বান জানান। আসলে আজকে একটা ওয়ার্কিং গ্রুপ গঠন করা হয়েছে, সেই ওয়ার্কিং গ্রুপে মোট 13 জন প্রতিনিধি থাকবে। বিভিন্ন সংস্থা প্রধান যারা আছেন, যে সংস্থাগুলোতে ইঞ্জিনিয়ারদের রিক্রুট করা হয় সেই সংস্থা প্রধানেরা থাকবেন এবং একই সাথে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের থেকেও 3 জন প্রতিনিধি থাকবেন, 4 জন প্রতিনিধি। গত বুধবার বুয়েট সহ বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাওয়ের চেষ্টা করলে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়। নাজমুল হুদা, RTV, ঢাকা। গম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশ 2025-এর খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে সরকার। সকালে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। পরে ব্রিফিংয়ে প্রেস সচিব শফিকুল আলম বলেন, খসড়া অধ্যাদেশে গুমকে সংজ্ঞায়ন সহ চলমান অপরাধ হিসেবে বিবেচনা করে মৃত্যুদণ্ড সহ কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। এছাড়া নৌ পরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন চিলাহাটি, দৌলতগঞ্জ ও তেগামুখ স্থলবন্দর বন্ধ ঘোষণা সহ বাল্লা স্থলবন্দরের অপারেশনাল কার্যক্রম স্থগিত রাখার প্রস্তাব অনুমোদন করা হয়। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রতি বছর লালন শাহের তিরোধান দিবস ক শ্রেণীভুক্ত দিবস হিসেবে উদযাপনের প্রস্তাবও অনুমোদন করা হয়। গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশ 2025-এর খসড়া বিষয়ে গুম সংক্রান্ত তদন্ত কমিশনের মতামতের ভিত্তিতে বাংলাদেশ লিগ্যাল এইডস অ্যান্ড সার্ভিসেস, ব্লাস্ট, হিউম্যান রাইটস ওয়াচ, অন্যান্য মানবাধিকার প্রতিষ্ঠান ও সংস্থা থেকে প্রাপ্ত মতামত বিবেচনায় নিয়ে এবং আইন ও বিচার বিভাগ কর্তৃক আয়োজিত 2টি মত বিনিময় সভা থেকে প্রাপ্ত মতামত ও পরামর্শ পর্যালোচনা পূর্বক খসড়া পরিমার্জন করা হয়। সীমান্ত হত্যা, জোরপূর্বক পুশ ইন, চোরা কারবার বন্ধে আবারও একমত হলো বিজিবি, বিএসএফ। তবে বিএসএফ এর হাতে নির্বিচারে বাংলাদেশি হত্যায় গভীর উদ্বেগ জানিয়েছে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। আত্মরক্ষার জন্য সীমান্তে গুলি চালানো হয় বিএসএফ মহাপরিচালকের এমন ব্যাখ্যার সঙ্গে দ্বিমত পোষণ করে পাল্টা প্রশ্ন তোলেন বিজিবি মহাপরিচালক। সাদিয়া কানিজের রিপোর্ট। সীমান্তে বিএসএফের গুলিতে চলতি বছর প্রথম 7 মাসেই প্রাণ যায় 22 বাংলাদেশির। আইন ও সালিশ কেন্দ্রের হিসেবে 2009 সাল থেকে গত 16 বছরে বিএসএফ হত্যা করেছে 607 জন বাংলাদেশিকে। সীমান্ত হত্যার পাশাপাশি সম্প্রতি পুশিন ইস্যুতেও তৈরি হয়েছে উদ্বেগ। এ অবস্থায় গেল 4 দিন ধরে চলা 56তম বিজিবি বিএসএফ সীমান্ত সম্মেলনে বর্ডারে হত্যা, চোরাচালান, মানব পাচার, পুশিন, সীমান্তে উন্নয়ন কাজ নিয়ে আলোচনা হয়। সম্মেলনে বিজিবি মহাপরিচালকের নেতৃত্বে 21 সদস্যের প্রতিনিধি অংশ নেন। বিএসএফ মহাপরিচালক 11 সদস্যের নেতৃত্ব দেন। সম্মেলনের শেষ দিন যৌথ সংবাদ সম্মেলনে সীমান্তে হত্যাকাণ্ডের অভিযোগ অস্বীকার করে বিএসএফ মহাপরিচালক বলেন, আত্মরক্ষা ছাড়া সীমান্তে গুলি চালায় না বিএসএফ। তবে কিভাবে নিরস্ত্র নারী শিশু হত্যা হচ্ছে এ নিয়ে প্রশ্ন তোলেন বিজিবি মহাপরিচালক। চলতি বছরের প্রথম 6 মাসে 35 জন বিএসএফ সদস্য গুরুতর আহত হয়েছেন অনুপ্রবেশকারীদের ধারালো অস্ত্রের হামলায়। সীমান্ত এলাকায় বিএসএফ সদস্যরা প্রথমে সতর্ক করে শেষ পদক্ষেপ হিসেবে গুলি ছোড়া হয়। সম্প্রতি একজন অল্প বয়সী বাংলাদেশি নাগরিককে প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা করেছে বিএসএফ। সেই সঙ্গে ওই শিশুটি বর্ডার নিরাপত্তার জন্য কতটুকু ঝুঁকিপূর্ণ ছিল সেটি প্রশ্ন থেকেই যায়। এমন হত্যা কখনোই কাম্য নয়। গত কয়েক মাসে 2000-এর বেশি মানুষ বাংলাদেশে পুশিন হয়েছে। এ বিষয়ে বিএসএফ মহাপরিচালক জানান, সীমানা অতিক্রম করায় ভারতীয় আইন মেনেই তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হচ্ছে। শুধু যারা অবৈধ অনুপ্রবেশকারী তাদেরই নিয়ম মেনে পুশিন করা হচ্ছে। বেশ কয়েকজনকেই বিজিবির হাতে তুলে দেওয়া হয়েছে। এই সংক্রান্ত কেস যাচাই প্রক্রিয়া চলছে। বাংলাদেশ হাই কমিশন সহযোগিতা করছে। দুপক্ষের পারস্পরিক আস্থা ও বিশ্বাস বাড়াতে বিভিন্ন কার্যক্রম চালুর প্রস্তাব দিয়েছে বিএসএফ। এতে বিজিবিও সম্মতি জানিয়েছে। সীমান্ত হত্যা নিয়ে এবার সম্মেলনে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আলোচনা হয়েছে। সীমান্তে মারণঘাতী অস্ত্রের ব্যবহার বন্ধ, ঝুঁকিপূর্ণ এলাকায় রাতে টহল জোরদার করে সীমান্ত হত্যার
পুনরাবৃত্তি যেন না ঘটে সে ব্যাপারে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়েছে। সাদিয়া কানিজ, RTV, ঢাকা। অক্টোবরের মাঝামাঝি কক্সবাজার বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। দুপুরে কক্সবাজার বিমানবন্দর পরিদর্শন শেষে তিনি এই কথা বলেন। তিনি আরও বলেন, প্রথম পর্যায়ে একটি আন্তর্জাতিক ফ্লাইট চালু করা হবে, পরবর্তীতে আরও ফ্লাইট যুক্ত করা হবে বলে জানান উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। আমরা যারা এটার সাথে সংশ্লিষ্ট সকলে মিলে আমরা পরিদর্শনের উদ্দেশ্যে এখানে আমরা আশা করি আমাদের যে কাঙ্ক্ষিত সময় আছে অক্টোবর মাঝামাঝির দিকে ইনশাল্লাহ আমরা শুরু করব। ব্রাহ্মণবাড়িয়ায় RTVর আখাউড়া প্রতিনিধি সাদ্দাম হোসেন ও দৈনিক যুগান্তরের জেলা স্টাফ রিপোর্টার মোহাম্মদ ফজলে রাব্বির জামিন মঞ্জুর করেছেন আদালত। গত 7 আগস্ট RTVর অনলাইন ও দৈনিক যুগান্তর পত্রিকায় আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্টে ওসি সহ কয়েকজন পুলিশের অনিয়ম ও দুর্নীতির খবর প্রকাশিত হলে 12 আগস্ট চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুস সাত্তার বাদী হয়ে 2 সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজি ও মানহানির অভিযোগে মামলা করেন। এ ঘটনায় সাংবাদিক সমাজের পক্ষ থেকে আখাউড়া ও কসবায় মানববন্ধন করে মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়। দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার জেলা আদালত এ মামলার জামিন মঞ্জুর করেন। সন্ধ্যার সংবাদ এই পর্যন্তই। রাতের সংবাদ 11:15 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।